নমস্কার আমার সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক এবং আমার সহকর্মী বৃন্দ সকলকে আমার সোনার বাংলা অনলাইন স্কুল এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা বৈশ্বিক মহামারীতে সারা বিশ্বে আক্রান্ত, বাংলাদেশ তার বাইরে নয়, তার প্রেক্ষিতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় অনলাইন স্কুলের যে ব্যবস্থা করছে সে অনুযায়ী আজ আমি ভৌত বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের একটা বিষয় গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো গতি নবম এবং দশম উভয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এবার এসএসসি পরীক্ষার্থী। তো দেখে নেওয়া যাক আমরা কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারি। প্রথমত আমাদের পঠিত বিষয় হচ্ছে স্থিতি ও গতি। বিভিন্ন প্রকার গতি নিয়ে এখানে আমরা আলোচনা করব। স্কেলার ও ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব, দূরত্ব, সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ নিয়ে আমরা এখানে আলোচনা করব। তা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা গতির অধ্যায়ে প্রথমে যে ব্যাপারটা আসে যে গতি। এখন গতি আসলে গতির সাথে স্থিতি সম্পর্কিত। এখন মূলত গতিটা কি? গতিটা হচ্ছে যে সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন আমরা তাকে গতি বলি। এখন গতিটা কেমন তাহলে? পরিপার্শ্বিক সাপেক্ষেটাকে, পরিপার্শ্বিক বলতে আমরা বোঝাই প্রসঙ্গ কাঠামো চলে আসে। পরিপার্শ্বিক বলতে প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে গতি, একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, আরেকটা বিষয় হচ্ছে স্থিতি। তো আমি বলতে পারি যে পরিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে, যেমন আমার পিছনে যে বোর্ডটা আছে এই বোর্ডটা যদি আমি প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি কিন্তু একবার এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু স্থির, কিন্তু আমি যদি এখানে চলাফেরা করি তাহলে কিন্তু সেটা আমি গতিশীল। তাহলে আমি ধরতে পারি যে এই বোর্ডটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, কিংবা এই দেয়ালটা একটা প্রসঙ্গ কাঠামো। তো গতি এবং স্থিতি, পরিপার্শ্বিকের সাপেক্ষে যখন আমি স্থির থাকবো তখন সেটাকে বলবে স্থিতিশীল বস্তু এবং এই ঘটনাকে বলবে স্থিতি। তো গতি এবং স্থিতির যে ব্যাপারটা, যদি আমি এখান থেকে একটা প্রসঙ্গ কাঠামো আঁকি, এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখন এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে সে গতিশীল, এবং যদি সে স্থির থাকে তাহলে সেটা স্থির। গতি এবং স্থিতি বোঝার জন্য আমাদের প্রসঙ্গ কাঠামো খুবই জরুরি। তো স্থিতি এবং গতি, এখানে গতি আলোচনা করতে গিয়ে আমাদের কয়েক প্রকার গতি নিয়ে এখানে আলোচনা করতে হবে। তো দেখে নেওয়া যাক। প্রথম গতিটা হচ্ছে রৈখিক গতি। এখন যদি কোনো বস্তু সরল রেখা বরাবর চালিত হয়, কেমন সেটা, যে একটা বল, এখন এই গোল বলটা যদি একটা সরলরেখা বরাবর যায় তখন যে গতিটা হয় সেই গতিটা আমার সরলরৈখিক গতি বলবো। বা একটা, যদি এটা না কল্পনা করি, আমি একটা বাসের গতি কল্পনা করি, একটা বাস যাচ্ছে, এই গতিটাকে আমরা সরলরৈখিক গতি বলতে পারি। তো এরপরে আসে চলন গতিটা কি। এখন চলন গতিটা হচ্ছে সময়ের সাথে বস্তু কণার, এটা এক্স ওয়াই সময়ের সাথে যদি এই পজিশনে আসে সেটাকে আমি যদি ধরি এক্স প্রাইম ওয়াই প্রাইম, অর্থাৎ বলছে প্রতিটা কণা সময়ের সাথে সমান দূরত্বে অতিক্রম করবে, তখন সে গতিটাকে আমরা বলবো কি? চলন গতি। এটা যে কোনো একটা গাড়ির গতি, সরলরেখা বরাবর বা বক্ররেখা বরাবর যে কোনো গাড়ির গতি চলন গতি হতে পারে। এখন ঘূর্ণন গতিটা কি? এখন ঘূর্ণন গতি আসলে আমরা প্রথমে চিন্তা করতে পারি যে বৃত্তাকার ফ্যানের গতি। উল্টো যে একটা ফ্যান, এই বৃত্তাকার ফ্যানের গতিটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। বা ঘড়ির যে কাটার যে গতিটা, এই গতিটাকে আমরা কি বলতে পারি? ঘূর্ণন গতি বলতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ও সমান দূরত্ব থেকে কি করবে? অতিক্রম করবে, তখন সে গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। এবার আসা যাক পর্যাবৃত্ত গতিটা কি।
এখন পর্যাবৃত্ত গতিটা হচ্ছে যে সময়ের সাথে যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর একটা দিকে অতিক্রম করে, একটা নির্দিষ্ট সময় পর পর কি একটা দিক দিয়ে অতিক্রম করবে, সেই গতিটাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতি আসলে আমরা সূর্য কল্পনা করতে পারি, যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে, যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে সেটাকে আমরা কি বলতে পারি, পর্যাবৃত্ত গতি বলতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর সে অতিক্রম করবে। কিন্তু এটা কিন্তু ঘূর্ণন গতি বলা যাবে না, মানে ফ্যানের গতি বলা যাবে না। কিন্তু ফ্যান যেহেতু একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে না, সুতরাং ফ্যানের গতিটা কিন্তু পর্যাবৃত্ত গতি হবে না, কিন্তু ঘড়ির কাঁটার গতি কিন্তু পর্যাবৃত্ত গতি হবে। এরপরে আসলে স্পন্দন গতি। তো এই পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। স্পন্দন গতিটা বলছে যে পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে। যেমন যদি আমরা বলি সরল দোলকের গতি, এই সরল দোলকের গতিটাকে আমরা স্পন্দন গতি বলতে পারি। তাহলে আমরা দেখলাম এখানে রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। তো স্পন্দন গতি থেকে আমরা শুরু করি, আবার বলি যে পর্যায়কালে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে, তখন সেই গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতিটা বলবো কি, যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করবে, একটা নির্দিষ্ট সময় পর পর। সেটা কি কিসের গতি হতে পারে, পৃথিবীর চারিদিকে, সূর্যের চারিদিকে পৃথিবীর যে গতি, বা পৃথিবীর চারিদিকে চন্দ্রের যে গতি, এটা নির্দিষ্ট সময় পর পর হয়ে থাকে, এই জন্য এটাকে বলবো আমরা কি, পর্যাবৃত্ত গতি। ঘূর্ণন গতিটা বলতে পারি কি, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব থেকেও পরপর অতিক্রম করবে, কিন্তু এটা নির্দিষ্ট সময় পরপর হতেও পারে, না হতে পারে। এরপরে কি বলবো, চলন গতি। চলন গতিটা কি, যে একটা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম, তার বস্তু কণাগুলো সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, তখন আমরা কি বলবো, চলন গতি। এবং কি, রৈখিক গতি, যদি সরলরেখা বরাবর যায় সেটা কি বলবো আমরা, রৈখিক গতি। তো এখান থেকে এমসিকিউর জন্য এবং সংজ্ঞার জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা স্কেলার ও ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। তো রাশিটা আমরা প্রথম অধ্যায়ে যে ব্যাপারগুলো আছে, প্রথম অধ্যায়ে আমরা রাশি পড়ছি কি, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে কি বলবো, রাশি বলবো। এখন এখানে স্কেলার ও ভেক্টর রাশি, স্কেলার রাশি বা অদিক রাশি, অর্থাৎ যে রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাকে আমরা স্কেলার বলবো। যে রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাকে আমরা কি বলবো, স্কেলার বলবো। স্কেলার রাশির ভিতরে কি আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, এরকম আমাদের বেশ কয়েকটি রাশি আছে। আমরা সময় নির্ণয় করতে গেলে বলি যে সময় কোন দিকে বা কখন, কখন বলি কিন্তু কোন দিকে তো বলি না। তারপরে তাপমাত্রা, এগুলো, তারপরে দৈর্ঘ্য, ভর, এগুলো কি আমরা নির্ণয় করতে গেলে কি কোনো দিক বিবেচনা করি, দিক বিবেচনা করি না। তাহলে যে রাশিকে প্রকাশ করতে গেলে শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে বলবো কি, স্কেলার রাশি। তো ভেক্টর রাশিটা কি, ভেক্টর রাশিকে বলা হয় সদিক রাশি, অর্থাৎ যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলবো কি আমরা, ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে গেলে এরকমভাবে তীর দিয়ে প্রকাশ করতে পারি, এরকমভাবে প্রকাশ করতে পারি, এরকমভাবে প্রকাশ করতে পারি। মনে করি যে এ একটা ভেক্টর, তাহলে একে আমি এই তীর চিহ্ন দিয়ে বুঝবো যে একটা ভেক্টর রাশি, এটি তীর চিহ্ন দিয়ে বুঝবো এটা ভেক্টর রাশি, বা এই তীর চিহ্ন দিয়ে বুঝবো আমরা কি, ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। এই ভেক্টর রাশি সাধারণত আমাদের পরীক্ষায় আসে। এখন এমসিকিউর জন্য যে কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি। এখন এই ভেক্টর রাশি মনে রাখার একটা সিস্টেম কি, ভবে
সব প্রিয়তম ভাসে প্রেমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা তুলে নেওয়ার চেষ্টা করো। ভতে কি? ভরবেগ, বেগ, সরণ, বল, প্রাবল্য, ওতে হচ্ছে ওজন, তৎসে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন, ভাত হচ্ছে ভ্রামক, সান্দ্রতা, মহাকর্ষীয় বল, তড়িৎ প্রাবল্য। তো এই বিষয়গুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা যদি এই সিস্টেমটা দিয়ে যদি ভেক্টর রাশিটা মনে রাখি, তাহলে আমরা স্কেলার রাশি মনে রাখতে সমস্যা হবে না এমসিকিউর ক্ষেত্রে। তো আমরা দেখে নিলাম স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি। এখন আমরা যাব দূরত্ব এবং সরণ নিয়ে। তো দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে যে কোনো বস্তু মোট যে পথ অতিক্রম করে, কোনো বস্তু মোট যে পথ অতিক্রম করে তাকে আমরা কি বলতে পারি? দূরত্ব বলতে পারি। দূরত্ব আসলে দূরত্বের সাথে সরণ সম্পর্কিত। এখন দূরত্বের সাথে সরণ সম্পর্কিত, ঠিক আছে? তাহলে দূরত্বটা কি? সময় সময় মানে কোনো বস্তুর যদি মোট যে পথটা অতিক্রম করে, কোনো বস্তু মোট যে পথটা অতিক্রম করে তাকে কি বলবো? কি? দূরত্ব। এখন দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। কিন্তু সরণটাকে সরণটা আমার বলতে গেলে তখন আমার কি প্রকাশ হবে? যে মানের সাথে দিকের, অর্থাৎ কোন দিকে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। আমি যদি বলি যে তুহিন 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এখন এই 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এটা হচ্ছে দূরত্ব। কিন্তু যদি বলি পূর্ব দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, তখন সেটা হবে কি? সরণ। এই সরণটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। অর্থাৎ দিক থাকলে তখন আমরা সরণ। যে মনে করো যে এই একটা এইটুক দূরত্ব হচ্ছে 10 মিটার। এখন আমি যদি এ বি, এখন এই 10 মিটারটা হচ্ছে দূরত্ব, কিন্তু আমি যদি দিক দেখাই তখন সেটা কি হয়ে যাচ্ছে? সরণ হয়ে যাচ্ছে। তখন সেটা কি হয়ে যাচ্ছে? সরণ। এখন এই দূরত্বটা স্কেলার রাশি। এটা কি রাশি? স্কেলার রাশি। কিন্তু বেগটা কি? এই সরণটা কি? ভেক্টর রাশি। অর্থাৎ সরণটাকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। দূরত্বকে আমরা, দূরত্বের মাত্রা হচ্ছে কি? এল। সরণের মাত্রাও কিন্তু এল। দূরত্বের একক হচ্ছে মিটার, সরণের একক হচ্ছে মিটার। তাহলে উভয়ের কিন্তু মাত্রা একই, একক একই, কিন্তু একটা স্কেলের একটা ভেক্টর। তা এই গেল দূরত্ব এবং সরণের ভিতরে মেইন পার্থক্য, বা দূরত্ব বা সরণ কাকে বলে। এরপরে আসা যাক দ্রুতি ও বেগ। দ্রুতি ও সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। আর কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলে বেগ। আমরা বলছি যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে। এই দ্রুতিটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যায়? ডি ভাগ কত? টি লেখা যায়। কিন্তু আমি যদি বলি যে কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, তখন আমরা কি বলবো? সেটাকে বেগ বলবো। তাহলে বেগ ইকুয়াল টু কি লেখা যায়? ভি ইকুয়াল টু এস ভাগ টি। দেখো বেগ যখন চলে আসছে তখন কিন্তু সরণ চলে আসছে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে আমরা দূরত্ব বাই সময় দিয়ে ভাগ করছি। এখন বেগ দ্রুতির মাত্রা কি? এল টি ইনভার্স অন। বেগের মাত্রা কি? এল টি ইনভার্স অন। দ্রুতির একক কি? মিটার পার
সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে এদের মূল পার্থক্যটা হচ্ছে যে একটাকে দিক নির্দেশ করবে, যেটা দিক নির্দেশ করবে সেটা হচ্ছে বেগ, কিন্তু দিক নির্দেশ না করলে, না করা পর্যন্ত সেটা দ্রুতি। দ্রুতির মান আছে কিন্তু দিক নেই, কিন্তু বেগের মান আছে এবং দিক উভয় আছে। তাহলে এই হচ্ছে দ্রুতি ও বেগের ভিতরে মেইন পার্থক্য। এখন বেগ আসলে আমরা বলতে পারি যে সুষম বেগ এবং অসম বেগ। সুষম বেগ এবং আরেকটা টপিক কি, অসম বেগ। যদি সময়ের সাথে বেগের পরিবর্তন, সময়ের সাথে একই হারে বেগটা বৃদ্ধি পায়, যদি সময়ের সাথে একই হারে বেগ বৃদ্ধি পায় তখন আমরা কি বলবো, সুষম বেগ। যেমন যদি আমি লেখচিত্র দিয়ে বোঝাই যে এই সময় এটা হচ্ছে এস, এইটা হচ্ছে সুষম বেগের একটা লেখচিত্র। অর্থাৎ সময়ের সাথে কি বল, সময়ের সাথে সরণের যে পরিবর্তন, এটাই কি সুষম বেগ। কিন্তু যখন আমার অসম বেগ কখন হবে, সময়ের সাথে যখন বেগ হ্রাস পাবে বা সময়ের সাথে যখন বেগ বৃদ্ধি পাবে তখন কি হবে, এটা অসম বেগ তৈরি হবে। তো এখন আমরা দেখতে পাই ত্বরণ ও মন্দন। ত্বরণটা হচ্ছে সময়ের সাথে বেগের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। এবং মন্দনও ঠিক একই, কিন্তু বেগের হ্রাস হচ্ছে মন্দন আর বেগ বৃদ্ধিটা কি, ত্বরণ। অর্থাৎ ত্বরণের, যদি আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ আমরা টি লিখতে পারি। এই বেগের পরিবর্তন যখন হ্রাস পাবে তখন আমার কি হবে, মন্দন হবে। কিন্তু বেগের পরিবর্তন যদি পজিটিভ বৃদ্ধি পায় তখন আমরা কি বলবো, ত্বরণ বলবো। অ্যাসিলারেশন, সেখান থেকে কি আসছে, অ্যাক্সিলারেশন, সেখান থেকে এ আসছে। এখন এই ত্বরণটা ও ভেক্টর রাশি, মন্দন ও ভেক্টর রাশি। ত্বরণকে আমরা, ত্বরণের মাত্রাটা হচ্ছে LT ইনভার্স 2। মন্দনের মাত্রাটা হচ্ছে LT ইনভার্স 2। একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরও মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ উভয় ব্যাপার একই, কিন্তু একটা হচ্ছে বেগ বৃদ্ধি পায়, একটা বেগ হ্রাস পায়। তো এবার আমরা গতির সমীকরণের ব্যাপারটা দেখতে পারি। গতির সমীকরণে আমাদের 4টা গতীয় সমীকরণ আছে। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এই গতির সূত্রের কিছু ব্যাখ্যা এখানে দিয়ে যান তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল ফিলোসফিয়া ম্যাথমেটিকায়। এখন আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। আমরা প্রথম যে প্রতিপাদনটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাকে দেখব। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রতিপাদন। তো আমরা প্রথমে দেখছিলাম যে আমরা ধরি যে যদি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এ সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়। আমরা কি লিখলাম, যে মনে করি বা যদি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে সর্বশেষ কি ভি বেগ প্রাপ্ত হয়, তখন আমরা ত্বরণ ইকুয়াল টু লিখতে পারি
ত্বরণ এ ইকুয়াল টু লিখতে পারি শেষ বেগ বিয়োগ আদিবেগ ভাগ কত সময়। এখান থেকে আমরা যদি আর গ্রহণ করি তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু লেখা যায় এটি, বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো আমি যদি বস্তুটা যদি আদিবেগ শূন্য হয়, যে স্থির অবস্থান থেকে যদি বস্তুটা চলতে শুরু করে, তখন আমরা কি লিখতে পারি, স্থির ইউ ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ আদিবেগ শূন্য হলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এটি। যেহেতু বলছে সুষম ত্বরণ, এখানে কি বলছে সুষম ত্বরণে চলমান, যদি বস্তুটি সুষম ত্বরণে চলমান থাকে তাহলে ভি প্রপোর্শনাল টু টি। কারণ কি, এটা কি ধ্রুব, এর মানটা ধ্রুব, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি। অর্থাৎ যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে এ সুষম ত্বরণে চলে, তাহলে সেই বস্তুটা যে কোনো সময়ে প্রাপ্ত বেগ, যে কোনো সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এইটা দিয়ে আমরা এই জিনিসটা বোঝাইতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরের টপিক নিয়ে আলোচনা করি। দুই নম্বরটা কি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তো এই টপিকে আলোচনা করতে গেলে আমরা প্রথমে আসে গড়বেগ, গড়বেগের একটা বিষয় আসে। এখন গড়বেগটা কি, আদিবেগ এবং শেষ বেগের যে সমষ্টিকে যদি আমরা ভাগ করি সেই মান দিয়ে, তাহলে কি মান পাবো, সেই গড়বেগটা পাবো। কেমন, যদি একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলে এবং শেষে একটা নির্দিষ্ট সময় পরে কি পায়, শেষ বেগ প্রাপ্ত হয় ভি, তাহলে আমরা গড়বেগ বার ভি ইকুয়াল টু লিখতে পারি ইউ প্লাস ভি ভাগ 2। এখন এটা একটা সমীকরণ দিলাম। আবার যদি আমরা বলি যে ঢাকা থেকে খুলনার দূরত্ব 300 কিলোমিটার, এখন এই 300 কিলোমিটারকে, এই 300 কিলোমিটার পথ আসতে যদি আমার 4 ঘন্টার সময় লাগে, এখন এই 300 কিলোমিটারকে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটাও কিন্তু একটা গড়বেগ। যে যদিও এই মানটা সবসময় সমান হয় না, কারণ আমি যদি এই 4 ঘন্টায় 300 কিলোমিটার পথ অতিক্রম করি, তাহলে ঘন্টায় আমার কোনো সময় দেখা গেল গাড়ির গতি 60 থেকে কোথাও 40 থেকে কোথাও আবার 80 থাকতে পারে। তো তারপরেও আমরা এটা নিতে পারি যে গড়বেগ বার ভি ইকুয়াল টু এস ভাগ টি। এটা 2 নং সমীকরণ লেখা যায়। এখন 1 ও 2 নং হতে পাই কি পাই, এস ভাগ টি ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2। তো এই টিটা এখানে ভাগ আছে, এই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এটা আমরা লিখতে পারি। তো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি প্রতিপাদনটা হলো। একইভাবে আমার প্রতি ক্ষেত্রে কিন্তু লিখতে হবে যে, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এর সুষম ত্বরণে চলে, এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়। এটা প্রতি ক্ষেত্রে আমার প্রতিপাদনের ক্ষেত্রে লেখা লাগবে। আমি কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে এটা লিখছি না। তারপরেও দেখো 3 নাম্বারটা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এইটা আসতে গেলে আমার প্রথমে আসবে, আমি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এই সমীকরণে আমি এটা 1 নং সমীকরণ দিলাম। এখান থেকে কি পাই, এস ইকুয়াল টু ইউ প্লাস, এখন ভি ইকুয়াল টু কি পাইছি আমি, ইউ প্লাস এটি ভাগ 2 ইন্টু কি লেখা যায়, টি লেখা যায়। এস ইকুয়াল টু 2u প্লাস এটি ভাগ 2 ইন্টু কি লেখা যায়, টি লেখা যায়। সেখান থেকে এস ইকুয়াল টু 2u ভাগ 2 প্লাস কত, এটি ভাগ কত, 2 লেখা যায়। এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু কি লেখা যায়, এটি ইন্টু টি, অর্থাৎ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আলটিমেট। এখন যদি বস্তুটা স্থির আদিবেগ মানে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, তখন আমরা লিখতে পারি এস ইকুয়াল টু
হাফ এ টি স্কোয়ার। যদি ত্বরণ সুষম হয় তখন আমরা লিখতে পারি এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। অর্থাৎ যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে এই সুষম ত্বরণে চলে তখন যে কোনো সময়ে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখন আমরা প্রতিপাদন করব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত 2as। এখন এখানে আমরা লিখতে পারি গড়বেগ ভার ভি ইকুয়াল টু কি লেখা যায় ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। আবার এটা একটা সমীকরণ দিলাম, আবার ভার ভি ইকুয়াল টু কি লেখা যায় এস ভাগ কত টি। আর টি ইকুয়াল টু কি লেখা যায় এস ভাগ কত বার ভি। এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই প্রতিপাদনটা করব। এই প্রতিপাদন করতে গেলে আমরা প্রথমে লিখতে পারি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। আবার ত্বরণ ইকুয়াল টু কি লিখতে পারি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। এখান থেকে টি এর মানটা বের করলাম, যেহেতু আমার এই সমীকরণে টি নেই সুতরাং টিটাকে আমাকে অমিট করতে হবে। এখন টিটাকে অমিট করতে গেলে আমরা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি এর জায়গায় কী লিখবো ভি মাইনাস ইউ ভাগ কত এ লিখবো। তো এখান থেকে কি থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু ভি মাইনাস ইউ ভাগ কত এ লেখা যায়। তাহলে এখান থেকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ কত 2a লেখা যায়, যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি 8 গুণ করে লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তো আমরা এখান থেকে আলটিমেট লেখা যায় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন যদি বস্তুটা আদিবেগ 0 হয় বা ত্বরণটা সুষম হয় তখন আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বেগের বর্গের সমানুপাতিক। এই বিষয়ে এই চারটি সমীকরণ এখান থেকে আলোচনা করা যায়। তো এখানে আরেকটি বিষয় আছে যে পড়ন্ত বস্তু। এখন পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করছিলেন কে গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করছিলেন। তো পড়ন্ত বস্তুর কয়টি সূত্র আছে পড়ন্ত বস্তুর সূত্র 3টি। পড়ন্ত বস্তুর সূত্র অর্থাৎ যদি সময়ের সাথে কোনো বস্তু যদি আমি পড়তে দিই অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে তখন বিনা বাধায় যদি বস্তুটা পড়ে তাহলে কি সময় সমান পথ অতিক্রম করে। অর্থাৎ কোনো বস্তু যদি বিনা বাধায় যদি নিচে পড়ে তাহলে সে সমান পথ অতিক্রম করে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। উনি গিনিপালক পরীক্ষার দ্বারা এই সূত্রটা করছিলেন ফ্রান্সে থাকা অবস্থায় এই সূত্রটা উনি করছিলেন। এখন দ্বিতীয় সূত্রে কি আসে আমরা গতীয় সমীকরণগুলো দেখছি, সেখান থেকে কিছু পরিবর্তন যদি আমি আনি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপর লেখা যায় এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এগুলো হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। এখন এই পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা আমি যদি লিখি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখন আমার আদিবেগ যেহেতু পড়ন্ত বস্তুর আদিবেগ কি থাকে শূন্য থাকে। তো যদি আমি এখানে আদিবেগটা শূন্য ধরি তাহলে লেখা যাচ্ছে জিটি। এখন জি যেহেতু ধ্রুবক জি এর মান কত 9.8 টন, এটা মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা সার্বজনীন। এখন তাহলে আমার লেখা যায় ভি ইকুয়াল টু ধ্রুবক গুণ টি, তাহলে ভি প্রপোর্শনাল টু টি।
অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু দিয়ে আমরা পড়তে দিই, তাহলে সে একটা নির্দিষ্ট সময় পরে যে বেগটা, ওই বেগটা ওই সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। এবার আমরা 3 নম্বর সূত্র নিয়ে আলোচনা করি। H = ut প্লাস হাফ gt স্কোয়ার। যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু আমরা বেগ 0 থাকে, আদি বেগ 0 থাকে, তাহলে H = কি লেখা যায়, হাফ gt স্কোয়ার। যেহেতু g এবং হাফ দুইটাই কি ধ্রুব রাশি, তাহলে ধ্রুবক গুণ টি স্কোয়ার। এখন ধ্রুবক পদ তুলে দিলে আমরা কি হয়, প্রপোর্শনাল আসে, তাহলে H প্রপোর্শনাল টি স্কোয়ার। অর্থাৎ তৃতীয় সূত্রটা কি, যে একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এইটা হচ্ছে গ্যালিলিওর তৃতীয় সূত্র।